ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারত সরকারের আত্মা প্রকল্পটিকে নিয়ে। আমরা জানি যে আত্মা প্রকল্পটি সমস্ত জেলায়, সমস্ত দেশে সর্বত্র কিন্তু এটা চলছে, এবং এই আত্মা প্রকল্পটি কী সে সম্পর্কে আমরা জেনে নেব। আমাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলার ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের উপকৃষি অধিকর্তা বুদ্ধদেব ধর। বুদ্ধদেব দা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে এই যে ভারত সরকারের অর্থাৎ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশনের যে আত্মা প্রকল্পটি, এটি কি, এর পুরো কথাটা কি এবং এটার কি উদ্দেশ্য? এই প্রকল্পটি হচ্ছে কি ভারত সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন ডিপার্টমেন্টের থেকে রচিত এবং পরিচালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়েই। প্রত্যেকটি রাজ্যে যেমন এই প্রকল্প চলছে, সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গেও চলছে। এই ATMA আত্মা এই প্রকল্প, তা এর পুরোপুরি কথাটা হচ্ছে গিয়ে এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। যদিও এটা এই বছরে 2014-15 সালে আবার নতুন রূপে একটা নতুন নমেনক্লেচার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে সাবমিশন অন এগ্রিকালচারাল এক্সটেনশন, SMAE। আত্মা প্রকল্পটি সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে। ঠিক সেইভাবেই আমাদের মুর্শিদাবাদ জেলায় আত্মা প্রকল্পটা বিগত 5-6 বছর ধরে চলছে এবং আশানুরূপভাবেই কিন্তু প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। তো এই প্রকল্পটার মধ্যে কি কি রয়েছে, এটা যদি একটু পুরো বিস্তারিতভাবে বলেন। আত্মা প্রকল্পের মধ্যে দিয়ে অনেক রকম কম্পোনেন্ট তৈরি করা আছে, সেটা ভারত সরকারেরই মানে নিয়মিত একটা গাইডলাইন্স করা আছে। সেই গাইডলাইন্স অনুযায়ী চাষিদের স্বার্থে, গ্রাম বাংলার স্বার্থে নানা রকমভাবে কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন কম্পোনেন্টস তৈরি করা আছে। আচ্ছা, যেমন কোনো কৃষককে যদি নতুন কৃষি প্রযুক্তি বা অন্য দপ্তরের কোনো প্রযুক্তি নতুনভাবে জানানোর দরকার হয়, তাহলে তাদেরকে প্রদর্শনীর মাধ্যমে শেখাতে হয়। সেই প্রদর্শনী ক্ষেত্র কৃষি দপ্তরের তরফ থেকে অনেক কিছু ব্যাপারে কৃষকদের মাঠিক হাতে কলমে করে দেখিয়ে দেওয়া হয়। আচ্ছা। আবার অন্য দপ্তর যেমন অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট আছে, ARD, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট বলছে। আবার ফিশারি ডিপার্টমেন্টের মাছ সংক্রান্ত চাষবাস নিয়ে যারা কথা বলেন, তাদের দপ্তরের কিছু ক্রিয়াকর্ম আছে। হর্টিকালচার যেটা উদ্যান বিভাগের দপ্তর আছে, তাদের কিছু আম, জাম, কাঁঠাল, যেগুলো পেরেনিয়াল ক্রপ, বহু দিন ধরে মাঠে থাকে, জমি জায়গা ডাঙায় থাকে, সেই সমস্ত ফসল নিয়ে আলোচনা করার সুযোগ আছে। ঠিক সেরকম সেরিকালচার দপ্তর থেকে, মানে রেশম বিভাগ থেকেও তাদের পলু চাষ কীভাবে করা হয়, মালবেরি তুঁত চাষ কীভাবে করা হয়, এই সমস্ত সংক্রান্ত অনেক নতুন নতুন প্রযুক্তি বিভিন্ন সময় বেরিয়ে আসে। সেই প্রযুক্তিগুলোকে চাষিদের কাজে লাগানোর জন্য, গ্রাম বাংলায় যারা বসবাস করেন তাদের শেখানোর জন্য প্রদর্শনী আকারে কিছু কিছু ক্ষেত্রে দেখানো হয়। আচ্ছা। তারপরেই থাকে যে কোনো জিনিস নতুন শিখতে গেলেই তার প্রশিক্ষণের দরকার। সেই কৃষক প্রশিক্ষণ শিবির, বিভিন্নভাবে ট্রেনিং এর ব্যবস্থা থাকে। এই ট্রেনিংটাই আবার বিভিন্ন স্তরে করা হয়, জেলার মধ্যে করা হয়, অনেক সময় জেলার বাইরে, অথচ রাজ্যের মধ্যেই, পশ্চিমবঙ্গের মধ্যেই অন্য কোনো জেলাতে বিশিষ্ট রকমের কোনো ফসলের চাষবাস হয় বা রিসার্চ স্টেশন আছে, সেখানে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আবার ঠিক সেরকম রাজ্যের বাইরে, ভারতবর্ষের মধ্যেই অন্য কোনো রাজ্যে কোনো একটা রিসার্চ স্টেশন কোনো একটা ফসলের জন্য বিখ্যাতভাবে কাজকর্ম করছে, সেই সমস্তগুলোকে সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ যেমন আছে, ঠিক সেরকমভাবে সাইড বাই সাইড কিছু এক্সপোজার ভিজিটের ব্যবস্থা আছে। এক্সপোজার ভিজিট মানে গ্রাম বাংলায় যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছেন, তারা নিজেরা নিজের পদ্ধতি অনুযায়ী, নিজের জ্ঞানগম্য অনুযায়ী সমস্ত কাজ করছেন, কিন্তু নতুন প্রযুক্তি অন্য জায়গায় কোথাও বিশেষ আকারে কিছু বেরিয়েছে, সেইগুলোকে দেখার জন্য, স্বচক্ষে দেখে, যাতে সিইং ইজ বিলিভিং, দেখে শুনে যাতে শিখতে পারে, সেই জিনিসগুলোকে দেখানোর জন্য তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় দেখানোর জন্যই। সেই দেখানোটাও কিন্তু 3 স্তরের ব্যবস্থা আছে। জেলার মধ্যেও হতে পারে, জেলার বাইরে, পশ্চিমবঙ্গের মধ্যেই অন্য কোনো জেলায়। যেমন হুগলি জেলায় রাইস রিসার্চ স্টেশন আছে, ধান্য গবেষণা কেন্দ্র আছে, সেখানে অনেক রকমের ধানের ভ্যারাইটি আবিষ্কার হয়েছে, নতুন পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে। সেই পদ্ধতিগুলো এবং নতুন নতুন ভ্যারাইটিগুলোকে চাষিদেরকে ডাইরেক্ট দেখানোর জন্য
মুর্শিদাবাদ জেলা থেকে বেশ কিছু চাষিকে নিয়ে যাওয়া হলো। এইরকম দেখানোটাকে বলছে এক্সপোজার ভিজিট। আবার পশ্চিমবঙ্গের বাইরে হয়তো সিমলায় আলু চাষ হয় ভালোভাবে, কটকে ধান চাষের অনেক রকম উন্নত প্রযুক্তি আছে। এই ধরনের যেখানে যে ধরনের জিনিসগুলো বেশি করে দেখানোর বা করার সুযোগ আছে সেই সব জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে তাদেরকে শিখিয়ে আনা হয়। এইগুলোকে বলছে এক্সপোজার ভিজিট। এই এক্সপোজার ভিজিটের বিভিন্ন দিকগুলো যেমন বললাম, পরবর্তীকালে আবার নিজেদের জমিতে, নিজের পাড়ায়, নিজের গ্রামে বা কোনো একটা ব্লকে কোনো একটা জায়গা ঠিক করে দিয়ে ফার্মার্স ফিল্ড স্কুল তৈরি করা হয়। সেই ফার্মার্স ফিল্ড স্কুলে 25 জন চাষিকে হয়তো এক জায়গায় নিয়ে আসা হলো, কৃষি বিষয়ে বা অন্যান্য দপ্তরে কোনো কিছু নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে সেগুলোকে হাতে কলমে দেখিয়ে শেখানো হয়। এটা হচ্ছে গিয়ে ফার্মার ফিল্ড স্কুল। আচ্ছা, এরপরেও আমাদের সায়েন্টিস্ট ফার্মার্স ইন্টারাকশন একটা পর্ব আছে, যে আমাদের বিভিন্ন রিসার্চ স্টেশন আছে। পশ্চিমবঙ্গের মধ্যেই অনেক কৃষি বিশ্ববিদ্যালয় আছে, রাজ্যের বাইরেও অনেক কৃষি বিশ্ববিদ্যালয় আছে। সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এক্সপার্ট, বিভিন্ন জায়গার রিসার্চ স্টেশন থেকে রিসার্চ সায়েন্টিস্টদের আমরা এক জায়গায় নিয়ে আসি। 2 দিন ধরে একটা প্রশিক্ষণ শিবির তৈরি করি। সেই প্রশিক্ষণ শিবিরে 25 জন চাষিকে ডেকে নিয়ে আসা হয়। 2 দিন ধরে তাদের সঙ্গে ওই এক্সপার্ট এবং অধ্যাপকদের, কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা আসেন তাদের সঙ্গে একটা মোলাকাত বা ভাবের বিনিময়, চাষিরা তাদের নিজস্ব পদ্ধতিতে কীভাবে চাষ করছেন সেটা তাদের কাছ থেকে যেমন জানা হয়, আর উন্নত প্রযুক্তিতে বর্তমানে বিজ্ঞান কতটা এগিয়েছে বিশেষজ্ঞরা বলেন, এই যে একটা ইন্টারাকশন, এই পর্বটাও কিন্তু আমরা বছরে 2 বার করি। আমাদের জেলায় এটা চলছে। মানে অনেকগুলো দিক আছে। প্রথম হচ্ছে প্রদর্শনী, প্রশিক্ষণ, এক্সপোজার ভিজিট, তারপর নিজের মানে নিজের জায়গা থেকে, নিজের জায়গার মধ্যে থেকে একটা ফার্মার্স ফিল্ড স্কুল, এবং তার সাথে যে সমস্ত মানে মূলত 5টা দিক আর কি, এবং কৃষি বিজ্ঞানী যে সমস্ত বিদ্যালয় বা ইয়ে রয়েছে তাদের সাথে একটা সঙ্গে, অর্থাৎ ওদেরকে কৃষির যে নতুন নতুন প্রযুক্তি বেরোচ্ছে বা যে সমস্ত টেকনিক্স বেরোচ্ছে সেগুলো সম্পর্কে পরিচিতি দেওয়া, এটাই প্রধান লক্ষ্য, তাই তো? এবং তাদের পদ্ধতিটার মধ্যে যে সমস্ত গণ্ডগোলগুলো আছে সেগুলোকেও রেকটিফাই করে দেওয়া বা সেগুলোকে নতুন ধারায় নিয়ে যাওয়া, নতুন ধারার পথে, নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই মূলত আত্মা প্রজেক্টের উদ্দেশ্য বা কাজের পদ্ধতি। তবে শুধু কৃষি বিষয়ে বললাম কথাটা কিন্তু তা নয়। আত্মা প্রযুক্তির মধ্যে কিন্তু কৃষি বাদেও অন্যান্য দপ্তরের যা কিছু গবেষণার বিষয়ে নতুন আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা আছে, যেমন অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টে বললাম, ফিশারিজ বললাম, হর্টিকালচার বললাম, সেরিকালচার বললাম, এই সকলের যে সমস্ত নতুন প্রযুক্তি বেরোয় সেইগুলোকে সমস্ত চাষিদের কাছে আর কি দেখানো হয়, শেখানো হয়, একসাথে করা হয়। আপনার জেলায় কেমন চলছে আত্মা প্রজেক্ট? তা এই আমরা কিন্তু এই যতগুলো দপ্তরের কথা বললাম, আমাদের জেলায় কিন্তু সমস্ত দপ্তরের সঙ্গে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ এগিয়ে চলেছি। প্রত্যেকটি যে কম্পোনেন্ট বললাম, প্রত্যেকটি বিষয়ের সঙ্গেই কিন্তু সকলেই জড়িত। হর্টিকালচারও যেমন জড়িত, অ্যানিমাল হাজব্যান্ডারিও জড়িত, ফিশারিও জড়িত, সেরিকালচার ডিপার্টমেন্টে, যদিও আমাদের মুর্শিদাবাদ জেলার সেরিকালচারের 26টা ব্লক আছে আমাদের মুর্শিদাবাদে, 26টা ব্লকেই সেরিকালচারের পুরো সেট আপ নেই। 13টা ব্লকে সেরিকালচারের বেশ অনেক আধিপত্য আছে, অনেক কিছু দেখানো হয়। সেসব ব্লকগুলোতে আবার সেরিকালচারও অনেক কিছু, ওই যে বললাম, প্রদর্শনী করা বা প্রশিক্ষণ করা, এই সমস্ত জিনিসগুলো হয়। মূলত কিন্তু আত্মা প্রজেক্টের যেটা মেন উদ্দেশ্য, যে এক্সটেনশন থ্রু এ সিঙ্গেল উইন্ডো। আচ্ছা, মানে এক ছাতার তলায় সমস্ত দপ্তর এসে একসাথে যাতে সমস্ত চাষিদের যাদের যা কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সমস্যা থাকে, সমস্ত তাদের উত্তর দেওয়া যায়, তাদের সমস্ত সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টাটা করা হয়। মানে এক ছাতার তলায় এসে যেন প্রত্যেক বিশেষজ্ঞদের একই জায়গায় পায় চাষিরা, সেই রকম একটা ব্যবস্থাপনা কিন্তু আমরা করেছি। মোটামুটি এখন সব জায়গাতেই প্রত্যেকটি ব্লকেই সেই ব্যবস্থা চলছে। সেই জন্য চাষিরাও কিন্তু নিজেরাই আনন্দের সঙ্গে এই সমস্ত প্রশিক্ষণ শিবিরগুলোতে আসেন। কারণ গ্রাম বাংলায় সকলেই জানেন যারা থাকেন আর কি, যে শুধুমাত্র কৃষি উন্নতি করলেই একটা সামগ্রিকভাবে কৃষকের উন্নতি হবে না। সামগ্রিকভাবে কৃষকের উন্নতি করতে গেলে কৃষি যেমন উন্নত হওয়া দরকার, তার সাথে কিন্তু গ্রামে বসবাসের জন্য যে সমস্ত জিনিসগুলো আছে, যেসব দপ্তরের অবদানের কথা বলছিলাম, যে হর্টিকালচারের কিছু বাগান করা, ফুল বাগান, সবজি বাগান, ফল বাগান, যাই হোক,
কোনো না কোনো গ্রামে বসবাসকারী লোকের জায়গার সুযোগ থাকে। কারো একটু জল আছে, পুকুর মতো আছে, সেখানে মাছ চাষ করে নিতে পারলো। কোনো জায়গায় হয়তো গরু ছাগল ভেড়া বা পোলট্রি ফার্ম করলো, তাতেও কিছু তার উপার্জনের ব্যবস্থা হতে পারে। এরকমভাবে সামগ্রিকভাবে সমস্ত দপ্তরের সহযোগিতায় আমরা কিন্তু এই আত্মা প্রকল্পটা এগিয়ে নিয়ে চলেছি এবং জেলার সমস্ত দিকেই কিন্তু একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কৃষকদের কিরকম সাড়া পাচ্ছেন, মানে কৃষকদের কি, মানে কিরকম তারা কিভাবে মানে কতটা উপকৃত হচ্ছেন? আর এই যে প্রত্যেক জায়গায় প্রথমের দিকে যেমন অংশগ্রহণটা একটু যেমন কেমন ভাবছিল, কিন্তু ক্রমশ যখন সব কৃষকরা বুঝতে পারছে যে এই সমস্ত প্রশিক্ষণ শিবিরে বা এক্সপোজার ভিজিটে গেলে তাদের লাভ ভালোই হচ্ছে, কারণ প্রত্যেক দপ্তরের কথা তারা একসাথে একই সময়ে শুনতে পাচ্ছে, আলাদা আলাদা করে জায়গায় যেতে হচ্ছে না, আলাদা সময় নষ্ট করতে হচ্ছে না। স্বাভাবিকভাবে গ্রামে ফিরে গিয়ে তারা তাদের যা কিছু রিসোর্স আছে সবগুলোকে অন্তপক্ষে একসাথে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছে। বুদ্ধদেবদা, সরকারি অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে তার তুলনায় এটা আলাদা কোথায় হচ্ছে? সরকারি প্রকল্পে দেখবেন বেশিরভাগই এই নিয়ম নীতিগুলো সব নিরূপণ করা হয় ওপর তলায়। যেমন কেন্দ্র সরকার একটা কিছু গাইডলাইন ঠিক করে দিল, সেটা রাজ্য সরকার কিন্তু মানতে বাধ্য। রাজ্য সরকার জেলাকে একটা নিয়ম নীতি ঠিক করে দেয়, জেলা থেকে আমরা ব্লক স্তরে সেগুলোকে আবার নামিয়ে দিই, মানে বুঝিয়ে দিই যে এই নির্দিষ্ট নিয়ম নীতি, নির্দিষ্ট নিয়ম রেখা যেগুলো করা আছে সেইগুলো অনুযায়ী চলতে হবে। কিন্তু আত্মা প্রকল্পে কিন্তু ঠিক উল্টোটা। আমরা নিচু স্তরে গ্রাম বাংলায় যারা থাকছে সেই সমস্ত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত চাষিদের প্রতিনিধি নিয়ে একটা কমিটি তৈরি করা হয়, বিফ্যাক সেটা বলা হচ্ছে ব্লক লেভেলের ব্লক ফার্মার্স অ্যাডভাইসারি কমিটি। সেই ব্লক ফার্মার্স অ্যাডভাইসারি কমিটিতে সেই এলাকার উপযুক্ত সময়োপযোগী এবং আবহাওয়ার উপর নির্ভর করে যে সমস্ত বিষয়গুলো মানে ইমপ্রুভ করলে, উন্নত করলে ভালো হবে জানায়। হ্যাঁ, মানে সব জায়গায় তো এক সমস্যা নয়, এক একটা জায়গার আলাদা আলাদা। যেটা উপর থেকে যদি নিচে নামিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ঠিক হয় না অনেক সময়তেই। বহু জায়গায় এলাকা ভিত্তিক একটা নির্দিষ্ট ডিমান্ড থাকে, নির্দিষ্ট ধরনের পরিকল্পনা হলে সেই জায়গার উন্নতিটা সামগ্রিকভাবে। আপনাদের সমস্যাগুলো কি এলাকা ভিত্তিক হিসেবেই করা হয়, নির্বাচন করা হয়? অবশ্যই এলাকা ভিত্তিকভাবেই ব্লক লেভেলে যে ফার্মার্স অ্যাডভাইসারি কমিটি আছে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধানের পথ কিছুটা ওখানেই বলে দেয়। সেটাকে কতটা ইউজ করা যেতে পারে, কতখানি অ্যাপ্লাই করা যেতে পারে, কতখানি মানে ফার্মার্স ফিল্ডে বা গ্রাসরুট লেভেলে সেটাকে কার্যকরী করা যায়, তার জন্য বিটিটি বলে একটা টিম আছে ওখানে, ব্লক লেভেল টেকনোলজি টিম। আচ্ছা, সেখানে ব্লকের সমস্ত দপ্তরের লোকেরা আছে, আমাদের যেমন সহকৃষি অধিকর্তা আছে সেখানকার কনভেনার এবং ওই বিটিটি চেয়ারম্যান, তার সঙ্গে এআরডি বিএলডিও সাহেব রয়েছেন, ফিশারি অফিসার আছেন, হর্টিকালচার অফিসার আছেন, সেরিকালচার দপ্তরের প্রতিনিধি আছেন। তারা সকলে মিলে আবার ওই বিফ্যাকের যে আলোচনা হয়, যে সমস্যা কথা বলে সেগুলো কীভাবে সমাধান করা যায় আলোচনা করে, তারপরেই তারা একটা রেজুলিউশন করে তাদের একটা প্রপোজাল আমাদের জেলা লেভেলে পাঠায়। জেলাতেও ঠিক সেরকম আবার একটা ডিস্ট্রিক্ট ফার্মার্স অ্যাডভাইসারি কমিটি আছে ডিস্ট্রিক্ট লেভেলের। সেই ডিস্ট্রিক্ট লেভেলের ফার্মার্স অ্যাডভাইসারি কমিটিটা কিন্তু ব্লক লেভেলে যে ফার্মার্স অ্যাডভাইসারি কমিটি আছে তাদের প্রত্যেক ব্লক থেকে একজন করে নেওয়া হয়। আচ্ছা, তা আমাদের 26টা ব্লকের 26 জন আছে, এবার সেটা তারপর রাজ্যে যায়। হ্যাঁ, এই জেলা লেভেলের যে প্রপোজালটা তৈরি হলো আলটিমেটলি আলাপ আলোচনার মাধ্যমে, সেইটা রাজ্যে পাঠানো হলো। সরকার কিন্তু ওপর থেকে আলটিমেটলি টোটাল ফান্ডটা জেলাকে প্লেস করে দেয়। সেই টোটাল ফান্ডটা এবার কি হিসাবে ব্যবহার হবে সেগুলো আমাদের কিন্তু একটা স্বাধীনতা আছে জেলা লেভেলে। এবং জেলা লেভেলে আমাদের আত্মার গভর্নিং বোর্ড আছে, আত্মা গভর্নিং বোর্ড মানে জিবি বলে, সেই আত্মা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন কে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মানে যেটা হচ্ছে এইটুকু বুঝলাম বোধহয় যে একটা সামগ্রিক উপর তলা মানে নিচতলা থেকে কিন্তু সমস্যাটা গিয়ে তারপরে কিন্তু সেইটার সমাধানের পথ বেরিয়ে আসছে। বোধহয় অনেক ধন্যবাদ। আজকের এই সুন্দর একটা প্রকল্প সম্পর্কে আপনি আমাদের জানালেন, আত্মা প্রকল্প, যেটা কিন্তু সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে চলছে এবং খুব সফলতার সাথে চলছে। এবং আপনারা এই প্রজেক্টের সম্পর্কে যদি আগ্রহী হন আপনারা অবশ্যই যোগাযোগ করুন, আপনাদের কাছাকাছি কৃষি দপ্তরে জানতে পারবেন। এবং সেখানে কিন্তু যে কোনো সমস্যার, আপনাদের সমস্যার, এলাকা ভিত্তিক সমস্যার সমাধানের জন্য একটা পথ খোলা রয়েছে। এই নাও আর কিছু, বাস। আরে এটা কি ভাই,
এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। দু 2015 সালকে বিশ্ব মাটি বছর হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘ, কিন্তু 1940 সালের পর থেকে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার মাটিকে দূষিত করে তুলেছে। দেরিতে হলেও আগামী প্রজন্মের কাছে দূষণহীন মৃত্তিকা দেবার লক্ষ্যে কৃষিকাজে জৈব সারের ব্যবহারের উপর জোর দেবার উদ্দেশ্যে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল বীরভূমের লাভপুরে। কৃষকদের সচেতন করার সঙ্গে সঙ্গে গণমাধ্যমের কর্মীদেরও সচেতন করা হয়, কারণ জনমত গঠনে তাদের একটা বড় ভূমিকা থাকে। এদিনের অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানী, কৃষক ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ সাংবাদিকতার সাথে যুক্ত জেলার বিশিষ্ট সাংবাদিকরা। এই ধরনের কর্মশালা সর্বত্র দরকার, কারণ এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ব্যাপার, যেখানে হচ্ছে আন্তর্জাতিক মৃত্তিকা বৎসর হিসেবে ধরা হচ্ছে। এবং আমরা জানি মাটি এমন একটা জিনিস যেটার উপরে প্রত্যেক গাছপালা থেকে আরম্ভ করে জীবজন্তু সবই রয়েছে, এবং এটা জল ধারণ ক্ষমতার একটা মস্ত বড় উপাদান। এবং আমরা জানি নানাভাবে মাটির ক্ষয়ক্ষতি হচ্ছে, তো সেই সমস্ত ক্ষয়ক্ষতি এবং দূষণ থেকে রক্ষা করার জন্যে আজকে মাটিকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আন্তর্জাতিক লেভেলে, সেটা কেবল বিদগ্ধজনের চিন্তাভাবনা নয়, সেটা জনসাধারণের মধ্যে, কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব প্রত্যেকের। এবং সেখানে নানা যে মিডিয়া রয়েছে, সেই সমস্ত মিডিয়ারও কাজ হলো তার সম্প্রসারণ। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে আজকে আমরা জানি যে আমাদের যে উত্তরপুরুষ, তাদের কাছে মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেটাকে উৎপাদনশীল হওয়া বা উৎপাদনশীল রাখা আমাদের প্রাথমিক কর্তব্য। সেটাকে কোনো সময় কোনোভাবে যেন নষ্ট করে না দেয়া হয়। এই কারণে আজকে আন্তর্জাতিক লেভেলে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন থেকে এবং আরও প্রতিষ্ঠান থেকে একে একটা সামগ্রিক বিশ্বব্যাপী গুরুত্ব দেওয়া হয়েছে। সেই গুরুত্বটাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের মতো প্রত্যেকের। এবং সেখানে কৃষক ছাড়াও আরও যারা আছেন, যারা মাটির সঙ্গে যুক্ত, এমনকি যারা ইট ভাটা থেকে আরম্ভ করে মাটির অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, তাদেরও এর সম্পর্কে জ্ঞান বা জানার প্রয়োজন রয়েছে। এলাহাবাদ ব্যাংক। মহাত্মা গান্ধী বলেছিলেন, ভারতের উন্নয়ন লুকিয়ে আছে গ্রামীণ উন্নয়নের মাঝে। এখন বোধহয় সানন্দে বলা যায়, উন্নয়নের মূল শিকড় আছে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক উন্নয়নে। সেই মন্ত্রকে কাজে লাগাতে এবার এলাহাবাদ ব্যাংকের উদ্যোগে গ্রামীণ মহিলাদের পোশাকের ডিজাইন করা ও বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। 21 দিন ধরে এই প্রশিক্ষণ চলবে।
মূলত গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করানো এর লক্ষ্য। বিগত কয়েক বছরে এলাহাবাদ ব্যাংকের প্রশিক্ষণে ৯,৬০৭ গ্রামীণ মহিলা নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে ৬৩% মহিলা স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছেন। প্রশিক্ষণের পর গ্রামীণ মহিলারা চাইলে এলাহাবাদ ব্যাংকের মাধ্যমে ঋণ নিতেও পারেন। যে সমস্ত গ্রামীণ মেয়েরা যাদের স্কিল আছে কিন্তু স্কিলটা ঠিক মতন ওরা ডেভেলপ করতে পারছে না, সেই স্কিলটাকে যদি আমরা একটু টেকনিক্যালি আপগ্রেডেড করে দিই এবং যদি ওদেরকে একটু শিখিয়ে দিই তাহলে পরে ওরা বুঝতে পারবে সেটা। শুধু স্কিল আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে তাদের মাইন্ডটাকেও আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার পর তাদের আমরা প্র্যাকটিক্যাল করাই, প্র্যাকটিক্যাল করাবার পর তাদের সমস্ত মোটিভেট করি, স্কিল ডেভেলপ করার পরে তাদেরকে আমরা তাদের নিজের এরিয়ায় ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে যদি তারা মনে করে যে আমরা ব্যাংক লোন নিয়ে আমরা ব্যবসা চালাতে পারবো, তখন আমরা সেইটাও ব্যাংক লোনের ব্যবস্থাও আমরা করে দিই। করে দেওয়ার পর তারা যখন দাঁড়ায় তখন নিজের পায়ে দাঁড়াবার মতো তারা উপার্জন শুরু করে দেয়। সেটাই হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। এখনও পর্যন্ত আমরা টোটাল ৯,৬০৭ জনকে ট্রেনিং দিয়েছি। ৯,৬০৭ জন ট্রেনিংয়ের মধ্যে যে সবাই সেটেল হয়েছে তা নয়, তবে সেটেলমেন্ট পার্সেন্টেজটা হচ্ছে আমার এই আরসিটি বোলপুরে হচ্ছে 63%, 4,853, 63%, এবং তার মধ্যে ক্রেডিট লিঙ্কেজ হচ্ছে 3,967, যার ফলে আমাদের ক্রেডিট লিঙ্কেজ পার্সেন্টেজটা এখনও প্রচুর স্কোপ আছে বাড়াবার। এবং আমাদের এটা একটা মনিটরিং কমিটি আছে, যেটাকে বলা হয়, আগে বলা হতো ল্যাক, এখন বলা হচ্ছে ডিএলআরসি। অহল্যা অর্থাৎ যে জমিতে কোনোদিন হল বা হাল চালনা করা হয়নি সেরকম পতিত জমি পান চাষের উপযুক্ত। মাটির কাঠিন্যের মতোই পান চাষ অত্যন্ত কঠিন ও খরচ সাপেক্ষ। তা সত্ত্বেও কৃষকেরা পান চাষ করে লাভের মুখ দেখছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। পান চাষ 1 বিঘে জমিতে পান চাষ করতে গেলে একটু উঁচু ডাঙা ছামের জমি লাগে, এবং জমি যাতে চাষ না পড়ে সেরকম জমি হলে ভালো হয়। আচট জমি যাকে বলে, মানে পতিত থাকলে পরে ভালো হয়, মানে পানটা তাড়াতাড়ি জমে যায় ফসলটা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অগ্রদ্বীপের কাছে কালিকাপুর গ্রামে বেশ কিছু চাষি পরিবার পানের চাষ করে আসছেন তাদের পূর্বপুরুষদের সময় থেকেই। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অগ্রদ্বীপের কাছে কালিকাপুর গ্রামে বেশ কিছু চাষি পরিবার পানের চাষ করে আসছেন তাদের পূর্বপুরুষদের সময় থেকেই। মাটি যেমন শক্ত প্রয়োজন, সেভাবেই দেখা দরকার যেন সেটা দোআঁশ মাটি অথবা এঁটেল মাটি হয়। প্রথমে মাটি তৈরি করে জমির চারিদিকে পাটকাঠি দিয়ে ঘিরে পানের লতা কেটে 18 ইঞ্চি অন্তর বসিয়ে দেওয়া হয়। আমরা ডেঙ্গা জমিতে পান চাষ করি, সে জমিতে ধান চাষ হয় না, মানে ওই ডেঙ্গা জমিতে পান চাষই হয় শুধু। তারপর আমরা পানের লতা লাগাই, ওই 8 থেকে 9 মাস পর পান গাছ বড় হয়। পান গাছ বড় হয়, তারপর আমরা খোল মাটি দিই, তারপরে এই শলা কাঠি দিয়ে আমরা সেটাকে ধরিয়ে দিই। শলা কাঠি দিয়ে আমরা সেটাকে ধরিয়ে দিই, আস্তে আস্তে বড় হয়, দিয়ে তারপরে পান ধরে। পান চাষ প্রথমে ডাঙা জায়গায় করতে হয়, দিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হয় পরিষ্কার করে, তারপর চারিদিকে ঘিরে টিরে নিয়ে পানের লতা বসাইতে হয়। বসে তারপর আস্তে আস্তে জল মাটি দিয়ে ওটাকে বড় হয়, তারপরে এই শলা টলা পুঁততে হয়। পুঁতে বড় হলে সেটাকে আবার আপনার গিয়ে খোল মাটি দিয়ে বড় হয়ে গেলে আবার লতাকে নামাতে হয়। পান চাষে নিয়মিত জলসেচ ও সার দেওয়া খুবই জরুরি। তাই লতা বসানোর পর
একদিন অন্তর জলসেচ দেওয়া হয়। অল্প কিছুদিনের মধ্যেই লতাগুলো থেকে নতুন পান গাছ বেরিয়ে আসে। পানের লতা একটু বড় হয়ে গেলেই সেগুলোকে লম্বা কাঠির সাহায্যে উপরে তুলে দেওয়া হয়। প্রতি 2-3 দিন অন্তর নিয়মিত ও যথেষ্ট পরিমাণে জল প্রয়োগ করলে 8 থেকে 10 মাস পর নতুন পান পাতা তোলার উপযুক্ত হয়ে ওঠে। প্রতি মাসে 8 থেকে 10 বার পাতা সংগ্রহ করা সম্ভব। 1 বিঘে পান চাষ করতে প্রথমে এমনি মাচা চাল কাঠ তৈরি থেকে আরম্ভ করে লতা বসানো পর্যন্ত প্রায় 60-70 হাজার টাকা খরচ হয় এবং পান ভাঙা পর্যন্ত প্রায় 1 লাখ টাকার ওপর খরচা হবে। তারপর তো ওই কাঠি দিয়ে লতা তুলে দেওয়া হয়। তারপর বছরখানিক লাগবে না, হয়তো মাস আসতেক পরে পান ভাঙা শুরু হবে। পান চাষে মূলত সর্ষের খোলকেই সার হিসেবে ব্যবহার করা হয়। তবে পানের পাতায় রোগ পোকার আক্রমণ হলে কৃষিবিজ্ঞানীদের সাহায্য নেওয়া দরকার। আর দরকার পানের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সার মাটি ওই খোল বা অল্প কিছু হয়তো মিক্সচার সার এইসব ব্যবহার করা হয় এবং সার বেশিরভাগই ব্যবহার করা হয় বর্ষাকালের দিকে, মানে বৃষ্টি না পেলে সারের কোনো কাজ করে না বা লতারও কোনো কাজ করবে না। পানের চাষ অত্যন্ত খরচ ও শ্রম সাপেক্ষ। 1 বিঘা জমিতে পান চাষ করতে 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। কখনো কখনো সেই খরচ 1 লক্ষ টাকা পর্যন্ত হয়। শ্রমিকের মজুরি বেড়ে যাওয়াতে পান চাষ আরও ব্যয় সাপেক্ষ হয়ে উঠছে। বর্তমানে একটি শ্রমিককে পান চাষের জন্য প্রতিদিন 350 থেকে 500 টাকা মজুরি দিতে হয় বলে জানান কৃষক বন্ধুরা। প্রচুর খরচা সাপেক্ষ চাষ, যেমন লাভও আছে তেমন খরচাও আছে, প্রচুর খরচা। আজকাল যা বাঁশ কাঠের দাম, বাঁশ কাঠ বেগরে পাটকাঠি সব ধরাচ্ছে, ও তো 2 দিনে উইয়ে নষ্ট করে দিচ্ছে। কিন্তু বাঁশ কাঠ সম্পূর্ণ ব্যবহার করতে গেলে চাষ করতেই পারা যাবে না। আর একটা লেবারের পান চাষে এমনি মাঠের লেবারের যদি 150 টাকা মজুরি হয় কি 200 টাকা হয়, পান চাষে 300-350 টাকা মজুরি আছে। এই যে এখন ঝড়ে বরজ পড়ে গিয়েছিল, একটা লেবার 500 টাকা, 450 টাকা, 400 টাকা লেবারের মুনিশ। তবে একটি পানের বরজ বা পানের জমি ঠিকভাবে তৈরি ও রক্ষণাবেক্ষণ করলে 60 থেকে 100 বছর পর্যন্ত সেটা থাকে এবং একটি লতা বেশি বড় হয়ে গেলে তাকে আবার নিচের দিকে নামিয়ে দেওয়া হয়। এভাবেই চলতে থাকে এবং পানের বরজটি ক্রমশ ভরে ওঠে। মাসে 1 বিঘে জমিতে খরানির সময় পুরনো পানের সময় বেশি ভাঙা যায়, দৈনিকই ভাঙা যায় একরকম, এবং নতুন পানের সময়ে এখন যেমন মাসে হয়তো 4 দিন কি 5 দিন, বেশি হলে 8 দিন পর্যন্ত ভাঙা যায়। পান চাষ খুবই খরচ ও শ্রম সাপেক্ষ হলেও বাজারে ও মানুষের মধ্যে ভালো চাহিদা থাকায় পান বিক্রি করে ভালো মুনাফা পান চাষিরা। সংসারের অর্থনৈতিক অবস্থাও ফিরছে এই পান চাষের মাধ্যমে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।